বিএনপির সততার দিক দিয়ে ১ নম্বর, বলছেন আব্দুস সালাম। জানাবো এ কথা সে কথা সমঝোতা সফল হবে কি, এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের সাথে ইসরায়েলের অংশীদারিত্ব অবিশ্বাস্য, বলছেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সততার দিক দিয়ে ১ নম্বর, বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, মানুষ মনে করে বিএনপি অসৎ, কিন্তু বিএনপি কখনো অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না। বিএনপির সততার দিক দিয়ে ১ নম্বর, বিএনপির সততা দিয়ে মানুষের মন জয় করবে। খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। ওই যে হাসিনা মাঝে মধ্যে বলে টুক করে আয়সা পড়বে, সে নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কারণে বলি, ডক্টর ইউনূস, আপনাকে এ ষড়যন্ত্রকে থামাতে হবে। আমরাও বিচার চাই, আমরা নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই, সেই কারণেই আমরা নির্বাচন চাই। আব্দুস সালাম হলরুম উপস্থিত সব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবার জবাবদিহিতা থাকতে হবে। হাসিনার এমন কিছু ছিল না, তাই স্বৈরাচার হয়ে গেছে। অতএব আপনি জেলার শীর্ষ পর্যায়ের নেতা হলেও আপনার জবাবদিহিতা থাকতে হবে। কোনো অন্যায় অনিয়মের কাজ করে তারেক রহমান দলে পার পাওয়া যাবে না। বিএনপি কোনো অন্যায়কারীকে দলে স্থান দেবে না। তিনি বলেন, এখন অন্যরা চুরি করতেছে, আমাদের ২-১টা ছিটে ফোঁটা থাকতে পারে, কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনো কেউ থেকে থাকে তাহলে তাদেরকে সাইড লাইনে চলে যাওয়ার জন্য বলে দেবেন, তারা যেন লিডারশিপের ধারে কাছে না আসে। আর সেই জন্য তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে, অনেকের টেলিফোন তিনি ধরেন না, কাদের সাড়া দেয় না বুঝে নিয়েন। কাজেই বুঝতে হবে এটাই হলো তারেক রহমান যে আগামীতে রাষ্ট্রের দায়িত্বে আসবে। তিনি আরো বলেন, তারেক রহমানকে শুধু প্রধানমন্ত্রী করার জন্য নয়, দেশের সব ষড়যন্ত্র রুখে দিতে তাকে দরকার। দেশ চালাতে হলে খালেদা জিয়া, তারেক রহমানের মতো নেতা দরকার। আর তারেক রহমান আগামীতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতায় আসবে, কর্মী হিসেবে ক্ষমতা গ্রহণ করে দেশ চালাবেন। এজন্য সব নেতাকর্মীকে মানুষের মন জয় করার আহ্বান জানান তিনি। এ কথা সে কথা সমঝোতা সফল হবে কি, এটা অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা পূরণে যে প্রাজ্ঞ সিদ্ধান্ত ও পদক্ষেপ দরকার, তার কিছুটা আলোকছটা লক্ষ্য করা গেল লন্ডন বৈঠকে। এখন সে আলোকছটা অনুসরণ করিয়ে এগিয়ে যেতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কঠিন হবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস ও তারেক রহমান সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সন্দেহ নেই। অস্থায়ী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস এবং বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ এবং লীগ সরকারের কারা নির্যাতনে ভগ্ন স্বাস্থ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন রাজনীতিতে কার্যত সক্রিয় নন, তবে বিএনপিতে তিনি এখনও সবচেয়ে প্রভাবশালী নেতা। সম্প্রতি উদযাপিত ঈদ আজহার দিন বিএনপির স্থায়ী কমিটির নেতারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদের তিনি ইউনূস সরকারের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেন। লক্ষণীয় হলো, তারপর থেকে বিএনপি নেতারা তাদের বক্তৃতা বিবৃতিতে ডক্টর ইউনূসের সমালোচনা যথাসম্ভব এড়িয়ে চলছেন। কারো কারো মতে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠানে বেগম জিয়ার নির্দেশনা প্রধান অনুঘটকের কাজ করে থাকতে পারে। তবে যেভাবেই বৈঠকটি হয়ে থাকুক, বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহে তা আশা জাগিয়ে নিয়ে সন্দেহ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। মির্জা আলমগীরের এই আখ্যা নিরর্থক নয়, কেননা যে সমঝোতা ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে স্থাপিত হয়েছে তা যদি বাস্তব রূপ লাভ করে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ জ্যৈষ্ঠের সাম্প্রতিক ভ্যাপসা গরমের মতো প্রবল বর্ষণে শীতলতার পরশ ছড়িয়ে দিতে পারে। তবে প্রশ্ন হলো, এই সমঝোতা কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু? যদিও বিএনপি নেতাকর্মী সহ অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং অচিরেই একটি নির্বাচন হতে যাচ্ছে ধরে নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছর রোজা শুরুর আগের সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা যেতে পারে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে স্থাপিত সমঝোতা অনেকের মনে আশার সঞ্চার করেছে। অচিরে দেশে গণতান্ত্রিক শাসন চালু হতে যাচ্ছে। এই বিষয়ে দেশের অপরাপর রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা তাদের অভিমতকে ইতিবাচক মন্তব্য করেছেন। এ বিষয়ে
প্রতিক্রিয়ায় এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, আমি প্রত্যাশা করি দুজনের আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হয়ে থাকলে সুন্দর কিছু বেরিয়ে আসবে। জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া তার মন্তব্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সমঝোতার স্বাগত জানিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছিল এই বৈঠকের মধ্য দিয়ে তা মোটামুটি একটা বোঝাপড়ার জায়গায় এসেছে। আর 12 দলীয় জোট বলেছে, এই বৈঠক সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যখন ইউনূস তারেক বৈঠককে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করছে, তখন জামায়াত ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল কথা বলতে ভিন্ন সুরে। দলগুলো শুধু বিএনপির সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা নির্বাচন সময়সীমা ঘোষণা করার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। জামায়াত ইসলামী 14 জুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে দলটির ক্ষুব্ধতা প্রকাশ পেয়েছে। তারা বলেছে, লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে তার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। জামায়াত আরও বলেছে, সরকার প্রধান হিসেবে একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। জামায়াত একটি দল বলতে যে বিএনপিকে ইঙ্গিত করেছে তা না বললেও চলে। তাহলে কি ডক্টর ইউনূস বিএনপি তথা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে কোনো বড় রকমের গুনাহ করে ফেললেন? জামায়াত নেতারা হয়তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তাদের অবস্থানের কথা বিস্তৃত হয়ে গেছেন। তা না হলে বুঝতে পারতেন, কমপক্ষে 40% ভোটারের আস্থার দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে এই মুহূর্তে একান্ত বৈঠক করে ডক্টর ইউনূস সঠিক কাজ করেছেন। বলা যায়, গত 10 মাসের মধ্যে ডক্টর ইউনূসের সবচেয়ে প্রাজ্ঞ রাজনৈতিক সিদ্ধান্ত তারেক রহমানের সঙ্গে বৈঠক। ইউনূস তারেক বৈঠক কেন জামায়াতের গাত্রদাহ সৃষ্টি করেছে তা অনুমান করা কষ্টকর নয়। এর আগের দিন দলটির পক্ষ থেকে একজন কেন্দ্রীয় নেতা সংবাদ মাধ্যমে বলেছিলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের কাছে এই বার্তা গেল যে বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক শক্তি। বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে সরকার। জামায়াতের অসন্তোষের মূল কারণ এখানেই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ও সমর্থন পুষ্ট সংগঠন এনসিপিও তাদের রাগ ক্ষোভ দমন করে রাখতে পারেনি। লন্ডনে বৈঠকের পরপরই এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, নির্বাচন প্রশ্নে সরকার শুধু একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে। বিবৃতিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটা ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে পরিণত করবে। এ ধরনের তারিখ জনগণ মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই দিন সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, শুধু বিএনপির সঙ্গে আলোচনা নির্বাচনের সময়সীমা নির্ধারণ হতে পারে না। লন্ডন বৈঠক নিয়ে জামায়াত ও এনসিপির প্রতিক্রিয়া ও বিবৃতির সাজুজ্য বিশেষভাবে লক্ষণীয়। অনেকে মনে করেন, এর নেপথ্যে রয়েছে সংগঠন দুটির যৌথ পরিকল্পনা, আর সে পরিকল্পনা হলো আওয়ামী লীগের পতন ও পলায়নের পর শিশু পাঠের ছড়া অতে অজগরটি আসছে ধেয়ে, আতে আমটি আমি খাবো পেড়ে বাস্তবায়ন। আওয়ামী লীগ নামের অজগরটি ফিরে আসার ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় আমটি তারা নির্বিঘ্নে পেড়ে খাওয়ার পরিকল্পনা করছিলেন। আর সেজন্য উভয় সংগঠন থেকে ইদানিং বলা হচ্ছিল, বিএনপি পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এ লক্ষ্যে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টিরও একটি সূক্ষ্ম প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। ঠিক সে সময় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক জামায়াত এনসিপির স্বপ্নকে ফিকে করে দিয়েছে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে যে বৈঠক ঘিরে এত আলোচনা, এত আশাবাদ, সে বৈঠক শেষ পর্যন্ত দেশের রাজনীতিতে ইতিবাচক মোড় পরিবর্তনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে কিনা। কেননা ডক্টর ইউনূস যাদের তার নিয়োগকর্তা বলে এর আগে ঘোষণা করেছেন এবং যাদের ইশারা ইঙ্গিতে এতদিন সরকার পরিচালিত হচ্ছিল, তারা এই বৈঠককে ভালোভাবে নেয়নি। গত বছর 5ই আগস্টের পর জাতি দেখেছে মব ভায়োলেন্স সৃষ্টি করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন বা গ্রহণে সরকারকে বাধ্য করা হয়েছে। এই মব সংস্কৃতির উদ্গাতাদের চাপে পড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার লন্ডন ঘোষণায় কতটুকু অনড় থাকতে পারবে সে প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না। যেহেতু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই বলে একটি আপ্তবাক্য রয়েছে, তাই সে কথা বর্ম হিসেবে ব্যবহার করে ডক্টর ইউনূস যদি লন্ডন সমঝোতা থেকে সরে আসেন, অবাক হওয়ার কিছু থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।